শেখ হাসিনা এমন নিকৃষ্টতম ডাইনি যার নিজের দলের প্রতি তার কোনো মায়া মহব্বত কোনো কিছুই ছিল না। আসলে আপনি হয়তোবা কথা না বললে হয়তোবা আরো কিছু মানুষ বাঁচত, আপনি হয়তো চুপ হয়ে যেতেন, কিন্তু সেদিন রাতে অনেকগুলো মানুষ মারা গেল। সেদিন রাতে কি আপনার মনে হচ্ছিল কিনা যে ইউ আর দ্য গিলটি? শেখ হাসিনা টিকে গেলে আমিও সম্ভবত আলো বাতাসের মুখ আমি আর দেখতে পারতাম না। হাসিনার যে বোন, সেও তো আর একটা বাংলাদেশের বড় ডাইনি, নীরব ডাইনি। বাংলাদেশের আর্থিক খাতের যত কেলেঙ্কারি সবকিছু দেখবেন লিঙ্ক টু শেখ রেহানা। আপনার যেহেতু সেই সময় আপনি যেটা বলছিলেন যে কিছু মানুষ আপনার সঙ্গে যুক্ত ছিলেন, বেশ অনেকগুলো মানুষ ফেসবুকে, এবং আপনার প্রতিটি কথা এত দ্রুত মানুষের কাছে পৌঁছাচ্ছিল যে মানে আমি একটু প্রশ্নটা একটু অন্যভাবে করি যে সে সময় দেখা গেল যে আপনি হয়তোবা একটা ভয়াবহতার কথা বললেন, হয়তোবা আন্দোলনে এক হওয়ার কথা বললেন, কিন্তু সেদিন রাতে অনেকগুলো মানুষ মারা গেল। সেদিন রাতে কি আপনার মনে হচ্ছিল কিনা যে ইউ আর দ্য গিলটি? আসলে আপনি হয়তোবা কথা না বললে হয়তোবা আরো কিছু মানুষ বাঁচত, আপনি হয়তো চুপ হয়ে যেতেন, বা সেই সময় আপনার হতাশা কতটুকু কাজ করেছে যাদেরকে আপনি চেনেন না, যারা আপনাকে ফলো করছিল, আপনার কথা শুনছিল, আপনার কথা শেয়ার করছিল, আমরা শেয়ার করছিলাম, আমরা বলছিলাম যে এই কথাগুলো বলছে, সেই সময়ে আসলে আপনার কেমন মনে হচ্ছিল যে প্রতিদিন আপনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই যেটা আপনি বললেন যে রক্ত থামছে না, সো কখনো কি মনে হয়েছিল কিনা যে আসলে রক্ত থামবে না, শেখ হাসিনা আসলে চালিয়ে যাবে? আবু সাইদকে যেদিন মারা হলো তারপর থেকে আমার একটা জিনিসের পর দৃঢ়ভাবে বিশ্বাস ছিল যে শেখ হাসিনা কোনো না কোনো কারণে পড়ার মতো রাস্তাটা তৈরি হচ্ছে, যদি না মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ না ছাড়ে। কিন্তু যে ভয়ের জায়গাটা ছিল যে মানুষটাকে নিয়ে আমাদের এত আন্দোলন, তাকে আমি রাজনীতিবিদও মনে করি না, তাকে আমি কোনো মানুষও মনে করি না। দেখেন, আমি এটা বিভিন্ন টিভি টক শোতেও বলি, রাজনীতিবিদ পৃথিবীর বুকে খারাপ রাজনীতিবিদের অভাব নাই, বরং ভালো রাজনীতিবিদেরই অভাব আছে। খারাপ রাজনীতিবিদেরও যেটা হয়, তার অন্তত তার কর্মীদের প্রতি তার মায়া মহব্বতটা থাকে। শেখ হাসিনা এমন নিকৃষ্টতম ডাইনি যার নিজের দলের প্রতি তার কোনো মায়া মহব্বত কোনো কিছুই ছিল না। সো এমন একটা মানুষের বিরুদ্ধে যখন ফাইট করতে হয়, জাস্ট চিন্তা করেন 5 আগস্টে যদি কোনো না কারণে এই আর্মি যদি শেখ হাসিনার কথা শুনেই যদি কাজ করতে থাকতো, আরো কয়েক হাজার মানুষ, 5,000, 6,000, 10,000 মানুষের রক্ত গঙ্গা কিন্তু বয়ে যেতে পারত। এবং আলটিমেটলি যদি শেখ হাসিনা না পড়তো, অনেক মারা যারা আছেন এখন তারা স্বীকৃতি পান অন্তত যে তারা শহীদের মা। আহত যারা আছেন আমি জানি না তারা সহযোগিতা কতটা পাচ্ছেন, কারণ তাদেরও আমার কাছে মনে হয় যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা ছিল। দেখেন, আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, তারা সেই সহযোগিতাটা পাচ্ছে না। অনেকেই অনেক কথা বলছেন যে তাদের সব টেক কেয়ার করা হচ্ছে, আমি দৃঢ় কণ্ঠে বলি যে তারা যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল তারা পাচ্ছে না। কিন্তু শেখ হাসিনা যদি না পড়তো, তখন আন্দোলনটা হয়তো আমাদের মতো কিছু মানুষকে হয়তো বা গুলি করে মারতো বা ফাঁসি দিয়ে দিত। কিন্তু যারা এই কথা শুনে রাস্তায় নামছে, বিভিন্ন কিছু করছে, তাদের কাছে জবাবটা আসলে কি দিতাম? সবকিছুর ঊর্ধ্বে 5 আগস্ট একদম ভোরবেলায় আমার মনে আছে, সব চেষ্টার পরে আমার কাছে মনে হয় যে সবার চেয়ে আগে যেটা দরকার, আমি ব্যক্তিগত জীবনে অনেক বেশি প্র্যাকটিসিং মানুষ না, সেটা আমার সীমাবদ্ধতা, কিন্তু আমার কাছে মনে হয় যে হাসিনার এই মুহূর্তে পড়ার পেছনে ওপরওয়ালা যদি ডিরেক্ট পেমেন্ট না করতো, কোনো অবস্থাতেই এইভাবে হাসিনার পতনটা ঘটতো না। হাসিনাকে কেন আমি রাজনীতিবিদ বলি না, এই ব্যাপারটা বোধহয় একটু ব্যাখ্যা করা দরকার, তারপর আমি ওই ব্যাপারটা একটু রিলেট করতে পারবো। দেখেন, হাসিনা যখন পালা যায়, তার নিজের দলের কর্মীদের প্রতিও যদি মায়া থাকতো, একদিন আগে বলতো যে আমি তো চলে যাচ্ছি, এইভাবে রেডি টেডি হও। সে শুধুমাত্র তার পরিবারের বাইরে অন্য কোনো মানুষকে নিয়ে কনসার্ন না। হাসিনার ছেলে মেয়ে কোথায়? দেখেন, নিরাপদে বসে আছে, গুজব ছড়াচ্ছে বসে বসে। হাসিনার যে বোন, সেও তো আর একটা বাংলাদেশের বড় ডাইনি, নীরব ডাইনি। বাংলাদেশের আর্থিক খাতের যত কেলেঙ্কারি সবকিছু দেখবেন লিঙ্ক টু শেখ রেহানা। এই রিপোর্টটা অনেকেই অনেক জায়গায় বলেন। আমি যখন নাফিস শারাফতের দুর্নীতিগুলো এক্সপোজ করা শুরু করলাম, ইভেন ওই ছাগল, মতিউরের ছাগল কাণ্ড, মতিউরের নেসটা যত টানতে শুরু করলাম, দেখি মতিউরের সাথে জড়িত বেনজির, এবং এই আলটিমেট চ্যানেলটা মতিউরের সাথে বেনজির এবং শেখ রেহানার চ্যানেলটা। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল আব্দুর রউফ, আজকে অনেক কথা বলেই দিচ্ছি পাবলিকলি, মতিউরকে নিয়ে তদন্ত করতে করতে যেটা দেখলাম, ওই আব্দুর রউফকে হজ করাতের জন্য টাকা দিয়েছে ওই মতিউর,
এবং সেই টাকাটা যখন তোলা হয়েছে সেটা বিভিন্ন জায়গার ফান্ড থেকে তোলা হয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মতিউর টাকাটা নিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হজ করাইতে পারলে কিছু বেনিফিট পাওয়া যাইবে, এবং তারা দেখবেন হজ করতে গিয়ে একটা সেলফিও তুলেছে। সো যত জায়গায় লিঙ্ক করবেন আলটিমেটলি দুর্নীতিটা হইল 400 কোটি টাকা চুরি করা পিয়নের মাস্টার শেখ হাসিনার। সো এই যে শেখ হাসিনা তার নিজের কর্মীদেরও দেখেন এখন তো চরম বিপদে কিন্তু আছে তাদের পার্সপেক্টিভ থেকে। শেখ হাসিনা নিরাপদে, রেহানা নিরাপদে, তাদের সন্তানরা নিরাপদে, আলটিমেটলি তাদের বিপদে পড়া কর্মীদেরকে মাঝে মাঝে উস্কানি দিচ্ছে, আমি কিন্তু ঢুকে পড়বো, অমুক জায়গায় সমাবেশ করো, ট্রাম্পের ছবি বুকে নিয়ে আজকে বের হও, কালকে 0 পয়েন্টে, পরশুদিন অমুক পয়েন্টে। মানে কর্মীরা যারা বিপদে আছে তাদেরকে আরো মৃত্যু মুখে ঠেলে দেওয়ার কাজটা করছে। এমন মানুষ পৃথিবীর বুকে আর যাই হোক, সে ডাইনি হইতে পারে, ভোটচোর হইতে পারে, সে পৃথিবীর বুকে সবচেয়ে কলঙ্কিত ব্যক্তি হইতে পারে, সে রাজনীতিবিদ হইতে পারে না। তো এই মানুষটার বিরুদ্ধে যে মুহূর্তে ফাইট করা হচ্ছে, সবাই যদি মারাও যায়, খেয়াল করে দেখেন এইটাই ঘটনা কি ঘটে নাই? ঠিক আর কয়েকটা দিন পরে পিলখানা ট্র্যাজেডি যে দিবসটা 25 তারিখে যাওয়ার পরে যে সন্তানেরা পিলখানা ট্র্যাজেডিতে তাদের বাবাদেরকে হারিয়েছে, 57 জন অফিসারকে হারিয়েছে, তাদের কাছে গিয়ে কি জবাব দিবেন? শেখ হাসিনা কি অপকর্ম ওই একটা জায়গাতেই করেছে? শেখ হাসিনার অপকর্মের ফিরিস্তিটা দেখবেন। সবাই শুরু করে কোন জায়গা থেকে? বলে পিলখানা ট্র্যাজেডি থেকে। এই বাংলাদেশে মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে, রোগী বৈঠা দিয়ে পিটিয়ে মেরে লাশের উপরে নৃত্য করার কালচার কারা শুরু করেছিল? দিস ইজ শেখ হাসিনা। সে তখন ক্ষমতাতেও আসে নাই। 28 অক্টোবর 2006 সাল। তো ওই মানুষদের কাছে কি বিচারটা দিবেন? পিলখানা ট্র্যাজেডির কথা বলেন, শাপলা চত্বরে যে নির্মমতা দেখিয়েছে, বহু বছর যাবত আমাদের বুদ্ধিজীবীরা তো স্বীকারই করতো না যে শাপলা চত্বরে একটা মেসাকার চালিয়ে দিয়েছে। তো যারা শাপলা চত্বরে মেসাকার চালিয়ে দিয়েছে এই দাবি আমরা করতাম। ওই যে মায়েরা সন্তান হারিয়েছিল তাদের কাছে গিয়ে কি জবাব দেওয়া যায়? প্রত্যেকটা ইলেকশনের আগে কত মানুষকে ক্রসফায়ারে মেরেছে, গুম খুন চালিয়েছে, তাদের কাছে কি বিচার দেওয়া যায়? শেখ হাসিনা এমন একজন মানুষ ছিল, ওই বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলেছে। সেই গল্পগুলো তো এখন নিশ্চয়ই আপনারা দেখছেন। মারার পরে তাকে কিন্তু বুক চিরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, এবং এই ধরনের ঘোষণা সে নিজে দিয়েছে যে এটা করতে হবে, কমান্ড দিয়েছে। দেওয়ার পরে যখন মৃত্যুটা নিশ্চিত হয়েছে, তারপরে ইলিয়াস আলীর ওয়াইফকে ডাক দিয়ে নিয়ে গিয়ে সে সান্ত্বনা দিচ্ছে এবং তাকে বুঝিয়েছে বিএনপির ভেতরে অন্তর্কন্দল আছে, ওই যে বিএনপির অমুক নেতা তোমাদের দেখতে পারে না, এই জন্যই বোধহয় এই কাজটা হচ্ছে। সো এই টাইপের একটা ক্লিনিক্যাল সাইকোপ্যাথকে নিয়ে যখন আমাদের আন্দোলনটা করতে হয়েছে, তো গুমের কথা বাদ দেন, 2018 সাল ইলেকশনের আগে পরে কত মানুষকে গুম করেছে, তাদের কাছে গিয়ে কি বলবেন? 2022 সালের অক্টোবরের পর থেকে 2023 সালের 28 অক্টোবর, এই যে টাইম স্প্যানটা বলছি, যারা রাজনীতির ভেতরে ছিল, বিরোধী দলের পর যে নিপীড়নটা চালিয়েছে, কত মানুষকে মেরে ফেলেছে, ওই মাদেরকে দিয়ে আপনি কি জবাব দিবেন? আমার কাছেও ঠিক ওই একই ভয়টাই কাজ করতো যে ঠিক একই কাজটাই কিন্তু হচ্ছে। পিলখানাতে যারা মারা গিয়েছে, শাপলা চত্বরে যারা মারা গিয়েছে, দেশের এই বিগত 15 বছরে যারা মারা গিয়েছে, তাদের কাছে তো কোনো জবাব নাই। ইভেন মানুষ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতো না যে কেন মারা গেছে, ওই যে ভয়, গেলেই তো যদি কি দিয়ে কি হয়ে যায়। সো আমাদের কাছে যে ভয়ের ব্যাপারটা কাজ করতো, কয়েকটা মৃত্যু এটা কিন্তু খুবই নির্মমতা দেখিয়ে দিয়ে গেছে। সো আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, কি বলতো ওই মায়েরা, এই জবাবটা দেওয়ার মতো আমরাও আর থাকবো না। কারণ কোনো কারণে শেখ হাসিনা টিকে গেলে কয়েকটা ধ্রুব সত্য ঘটনা ঘটতো। এই বাংলাদেশে কম করে হলে 100 মানুষকে শেখ হাসিনা ফাঁসি দিত, বহু মানুষকে গুলি করে মারতো। শেখ হাসিনা টিকে গেলে আমিও সম্ভবত আলো বাতাসের মুখ আমি আর দেখতে পারতাম না। তো জবাব দেওয়ার জন্য আমার কাছে যে ব্যাপারটা কাজ করতো যে এইবার আর পেছনে ফেরার কোনো জায়গাটা নাই, এবং যে মায়েরা দেখবেন আর্তনাদ করে উঠতো। বিশ্বাস করেন ওই ভয়ের দিনগুলাতে, এখন অনেকেই বলে না যে অনেক কিছু হচ্ছে,
কেউ যদি একজন সিঙ্গেল মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে একটা লাইন ফেসবুকে লিখতো, এইটা দেখলেও অনেক ভালো লাগতো নিজেদের ভেতরে। আপনারা সবাই প্রোফাইল পিকচার লাল করেছিলেন না? ওরা কালো করতে বলেছিল। যেদিন সবাই লাল করলো, বিশ্বাস করেন ওই দিন তো সামনে এসে কেউ সাপোর্ট করে না। রাত 12টার পর থেকে যখন আমরা লাল করা শুরু করলাম, দেখা দেখি সবাই লাল করছে। ওই মুহূর্তে মনে হচ্ছে সমগ্র বাংলাদেশই তো আমাদের পেছনে আছে।